বেলকনির এক কোণে নীরব নিথর হয়ে বসে আছে আরিয়ান। তার চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে দূর আকাশের অপার শূন্যতার দিকে, যেন সেখানে সে খুঁজে চলছে হারিয়ে যাওয়া কোনো উত্তর। তার দৃষ্টিতে ক্লান্তি আর অদ্ভুত এক শূন্যতার মিশ্রণের ব্যাখ্যা দেখা যাচ্ছে। ক্ষণিক ক্ষণিক পর তার বুকের গভীর থেকে উঠে আসছে দীর্ঘশ্বাস, যা নিঃশব্দে ছুড়ে দিচ্ছে আকাশের বুকে। এক একটা দীর্ঘশ্বাস যেন বুক চিরে বেরিয়ে আসা কষ্টের অরুদ্ধ আন্ডারস্কোর আর্তনাদ। বৃষ্টি তটস্থ পায়ে আরিয়ানের রুমে প্রবেশ করে। ঘরে সে কোথাও খুঁজে পায় না আরিয়ানের অস্তিত্ব। পর মুহূর্তেই কিছু মনে হতে বৃষ্টি ছুটে চলে বেলকনির উদ্দেশ্যে। বেলকনির দরজায় দাঁড়িয়ে দেখতে পায় আরিয়ান ফ্লোরে এলোমেলো হয়ে বসে আছে। আরিয়ানের এমন অবস্থা দেখে বৃষ্টির বুকটা মোচড় দিয়ে ওঠে। বৃষ্টি ধীর পায়ে হেঁটে আরিয়ানের পাশে গিয়ে বসে পড়ে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে আরিয়ান ঘাড় ঘুরিয়ে তাকায় সেই ব্যক্তির পানে। আরিয়ান দেখতে পায় বৃষ্টি তার দিকেই তাকিয়ে আছে। আরিয়ান এক পলক বৃষ্টিকে দেখে আবারও দৃষ্টি দেয় সামনের দিকে। আরিয়ানের নিষ্প্রাণ চোখ ও বিধ্বস্ত মুখ দেখে বৃষ্টির বুকে অসহ্য পীড়া হতে থাকে। সে বুঝতে পারছে না কিভাবে আরিয়ানের সাথে কথা বলা শুরু করবে। কি বলে আরিয়ানকে সান্ত্বনা দিবে। বৃষ্টি মাথা নিচু করে শরীরে জড়ানো ওড়নার এক কোণা ধরে আঙ্গুলে পেঁচিয়ে যাচ্ছে এবং ভেবে যাচ্ছে কিভাবে কি শুরু করবে। বৃষ্টি তার ভাবনার মাঝেই তার কাঁধে কারো অস্তিত্ব অনুভব করতে পারল। বৃষ্টি ঘাড় ঘুরিয়ে তাকালো। দেখতে পেল আরিয়ান বৃষ্টির কাঁধ মাথা রেখেছে। বৃষ্টি আরিয়ানের এখন কাজে কিছুটা অবাক হয়। আরিয়ান ভাঙ্গা গলায় বলে ওঠে, জীবন আজ এই নিয়ে দ্বিতীয়বার নিজের কাছে নিজেকেই অসহায় লাগছে। প্রথমে সেই দিন অসহায় লেগেছিল যেদিন কথাকে হারালাম। আর আজ আর আজ নিজের মায়ের এই ঘৃণিত রূপ দেখে। জানিস, আমার এই সব কিছু কেমন দুঃস্বপ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি আমার ঘুম ভেঙে যাবে। কিছুক্ষণ থেমে, মা এটা কিভাবে করতে পারল রে? একজন মানুষকে খুন করতে তার একটুও বুক কাঁপল না। এতটা নিষ্ঠুর কি করে হলো সে? আজ শুধুমাত্র আমার মায়ের জন্য আজ ভাই তার জীবনে সব হারালো। আমি কি করে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারিস? আমাকে দেখলে তার ঘৃণা হবে না? আর কথার জীবনের এই কষ্টের জন্য ও আমার মা দায়ী। কথার সামনে কি করে দাঁড়াবো আমি? কি করে ওর সাথে চোখ মেলাবো? আমি কি করব আমি? কিছুই বুঝতে পারছি না। আমার বুকে ভীষণ পীড়া হচ্ছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে বৃষ্টি। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি একটু স্বস্তি চাই। একটু স্বস্তি। আমি আমি কি করব বৃষ্টি? ছেলেদের নাকি কাঁদতে নেই? কিন্তু আজ সমস্ত নিয়ম ভেঙে আরিয়ান নিজের ভেতরের যন্ত্রণাগুলোকে কান্নার ভাষায় প্রকাশ করছে। আর তার এই কান্না যেন বৃষ্টির বুক চিরে ঠিক তীরের মতো বিচ্ছে। বৃষ্টি থেমে থাকেনি। ভয় ও লজ্জার দেয়াল ভেঙে এগিয়ে গিয়েছে আরিয়ানের কাছে। নিঃশব্দে ও নিঃস্বার্থে জড়িয়ে ধরেছে আরিয়ানকে। এতটা ভেঙে পড়া আরিয়ানকে সে আগে কখনো দেখেনি। বৃষ্টির সেই পরম মমতায় আরিয়ান যেন একটু আশ্রয় খুঁজে পাচ্ছে। বৃষ্টির সান্নিধ্যে আরিয়ান যেন তার অসহায়তার ভেতর সামান্য শান্তির পরশ খুঁজে পাচ্ছে। বৃষ্টি তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে আরিয়ানের বুকের সমস্ত কষ্ট মুছে দিতে। আরিয়ানও বৃষ্টিকে জড়িয়ে ধরে নিজের অন্তরের সমস্ত যন্ত্রণা, সমস্ত দুঃখ কান্নায় ভাসিয়ে দিচ্ছে। যেন এই কান্নার স্রোতেই একটু হালকা হয়ে বাঁচতে শেখে আবার। যেন মেনে নিতে পারে সকল তিক্ত সত্য। আমাকে কি ক্ষমা করা যায় না ইলিয়াস? ইলিয়াস আলী খানের কক্ষে বিছানার উপর মুখোমুখি হয়ে বসে আছেন ইলিয়াস আলী খান ও জোনাকি খান। ইলিয়াস আলী খান মলিন চেহারায় মাথা নিচু করে বসে আছে। তুমি কেন ক্ষমা চাইছো জোনাকি? অপরাধ তোহ আমি করেছি। ক্ষমা তোহ আমার চাওয়া উচিত। তাই নয় কি? বাবার সন্তান হয়ে জন্মে অপরাধ করেছি। তোমার স্বামী হয়ে অপরাধ করেছি। তোমার বিশ্বাস অর্জন করতে না পেরে অপরাধ করেছি। এই 18টা বছর তোমার অপেক্ষার প্রহর গুনতে গুনতে অপেক্ষা করে অপরাধ করেছি। আমার সন্তানের পিতা হয়ে অপরাধ করেছি। তোমার উপর করা অভিমান আমার মেয়ের উপর দেখিয়ে অপরাধ করেছি। সবশেষে আমার মতো অপরাধীর কোনো যোগ্যতা নেই তোমাদের সাথে থাকার। আমি চলে যাব জোনাকি। তোমাদের সকলকে মুক্ত করে চলে যাব। 18টা বছর ধরে এই বোঝা টানতে টানতে আমি ক্লান্ত জোনাকি। তাই আমার চলে যাওয়াই সকলের জন্য মঙ্গলজনক। ইলিয়াস আলী খানের কথা শুনে জোনাকি খানের বুকের ভিতরটা ধপ করে উঠল। সে ইলিয়াস আলী খানের হাতের উপর নিজের হাত রেখে কান্নারত অবস্থায় বলে উঠলেন, চলে যাবা মানে? কোথায় যাবা? এমন করছো কেন ইলিয়াস?
তুমি যেমন আমাকে ছাড়া ভালো ছিলে না তেমনি বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া একটুও ভালো ছিলাম না। আজ এত বছর পর তোমাকে ফিরে পেয়েছি ইলিয়াস। আর তুমি স্বার্থপরের মতো বলছো আমাকে রেখে চলে যাবা। এতটা পাষাণ তুমি। একবারও ভাবলে না তুমি ছাড়া আমার কি হবে, আমাদের মেয়ের কি হবে? এমনটা করো না ইলিয়াস। তোমাকে পাওয়ার আশায় আমি এতদিন বেঁচেছিলাম। তুমি না থাকলে আমি এই পৃথিবীতে কি করে থাকব? ইলিয়াস আলী খান জোনাকি খানের উদ্দেশ্য কিছু বলতে যাবেন তার আগেই তাদের কানে দরজার কড়াঘাতের আওয়াজ এসে পৌঁছালো। তারা দুজনই দরজার পানে তাকিয়ে দেখতে পেল কথা দরজায় দাঁড়ানো। কথা ধীর পায়ে ইলিয়াস আলী ও জোনাকি খানের সামনে এসে দাঁড়ায়। ইলিয়াস খান কথাকে দেখে মাথা নিচু করে রেখেছেন। কথা ধীরে ধীরে ইলিয়াস আলী খানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। আজ এত বছর পর কথা তার বাবাকে এতটা কাছ থেকে দেখছে। ইলিয়াস আলী খান তার অস্থির হাতটা কথার মাথায় রাখলেন এবং কথার উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার জীবন নষ্ট করার জন্য আমি দায়ী। যা শাস্তি দিবে আমি মেনে নিব। তবুও এই অপরাধ বোধের যন্ত্রণা আমি আর বয়ে নিয়ে যেতে পারবো না। কথা অশ্রু চোখে তাকালো ইলিয়াস আলী খানের পানে। আমাকে একটা বার জড়িয়ে ধরবে বাবা, এছাড়া তোমার কাছ থেকে আর কিছুই চাই না। ইশারা করে। কথার ইশারা বুঝতে পেরে ইলিয়াস খান কান্নায় ভেঙে পড়লেন। চোখের জল ছলছল করে তার গাল বেয়ে ঝরতে লাগল। কোনো কিছু না ভেবে তিনি তার ছোট্ট পরিটাকে শক্ত করে আগলে নিলেন বুকের মাঝে। 18 বছর পর বাবার স্নেহের ছায়া পেয়ে কথা যেন মুহূর্তেই শিশু হয়ে গেল। এতটা বছর পর তার মনটা প্রশান্তি দিয়ে ভরে উঠল। বাবার কোলে মাথা রেখে কাঁদতে লাগল। কথা ও ইলিয়াস আলী খানের পানে অপলক চেয়ে রইলেন জোনাকি খান। নিঃশব্দে প্রাণ ভরে দেখলেন বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া ভালোবাসার একটি পরিপূর্ণ দৃশ্য, যা আজ পূর্ণতা পেল। নুপুরের কোলে মাথা রেখে শুয়ে আছে আবরার। দৃষ্টি তার মাথার উপর ছাদের পানে। নুপুর আবরারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জমিদার সাহেব, আমি জানি আপনার মায়ের জন্য আপনার মনটা বড্ড পুড়ছে, কিন্তু নুপুরকে মাঝপথেই থামিয়ে দিয়ে আবরার বলে উঠল, ভুল বললে প্রাণ। মায়ের থেকে আমার আজের জন্য মনটা পুড়ছে, সাহিলের জন্য মনটা পুড়ছে, আরিয়ানের জন্য মনটা পুড়ছে। মা তোহ অপরাধ করেছে, সে নিজ স্বার্থে সব করতে পারে। তার স্বার্থে আঘাত লাগলেই সে আমাকেও ছেড়ে দিবে না প্রাণ। তাই তার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই। কিন্তু আমার ভাইগুলো, ওরা কিভাবে নিজেদের সামলাবে? সাহিলের বয়স কতই বা হবে? এই বয়সে এত বড় সত্য ও মেনে নিতে পারবে? একদমই না। হয়তোবা ও এখন ঘরে বসে কান্না করছে। আমার সবগুলো ভাই ভীষণ আদরের আমার কাছে। ওদের কষ্টের কাছে আমার কষ্ট নিতান্তই তুচ্ছ। আর আমি যদি ভেঙে পড়ি, তাহলে ওদের পিছনে ঢাল হয়ে দাঁড়াবে কে? আবরারের কথাগুলো শুনে নুপুরের মনে আবরারের জন্য আরো সম্মান বেড়ে গেল। আবরারের মন মানসিকতা সবসময় নুপুরকে এভাবে মুগ্ধ করে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মা এটা কি করলো? আপনি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলো? আজ মায়ের কারণে তুমি এতটা বছর এতটা কষ্ট করে গিয়েছ। আচ্ছা তুমি কি এখন আমাকে ঘৃণা করো? আমার মায়ের কারণেই তো তুমি সব হারিয়েছিলে। তাহলে কি তুমি এখন আমার মায়ের সাথে সাথে আমাকেও ঘৃণা করো? কথা সাহিলের কথা শুনে তার হাত দিয়ে সাহিলের চোখে পানি মুছে দিল এবং ইশারা করল, তোকে ঘৃণা করা যায় সাহিল? এতদিন তোর এই কথা আপনিকে এই চিনলি। হতে পারে আমাদের মা আলাদা, কিন্তু তুই আমার আপন ভাইয়ের থেকেও বেশি। আমার মনে তোর জন্য কোনো তিক্ততা নেই, আছে শুধু মায়া, মমতা, ভালোবাসা। তুই না আমার বুঝদার ভাই, তাহলে এভাবে ভেঙে পড়ছিস কেন? আপনি আছি না তোর সাথে, তাহলে ভয়ে কিসের? সাহিল কৃতজ্ঞতার সহিত কথার পানে তাকালো। এক হাত দিয়ে কথাকে জড়িয়ে ধরে বলে উঠল, এভাবেই আমার পাশে থেকো আপনি। আমার মতো এতিমকে কখনো ছেড়ে যেও না দয়া করে। কে এতিম? আওয়াজ শুনে সাহিল, ইমন, মাহিবা ও কথা একসাথে দরজার পানে তাকায়। তারা দেখতে পায় দরজায় ইলিয়াস আলী খান ও জোনাকি খান দাঁড়িয়ে। কথাটি মূলত জোনাকি খানই বলেছেন। তারা জনে সাহিলের পাশে এসে বসলেন। জোনাকি খান সাহিলের দুগাল আগলে বলে উঠলেন, আমাকে মা হিসেবে মেনে নিতে কি তোমার অসুবিধা হবে বাবা? তোমার জন্মধারিণী মা খারাপ হতে পারে তাই বলে তুমি কেন নিজেকে এতটা ছোট্ট করে দেখবে? তুমি তো আমাদের ভালো বাচ্চা। হয়তো আমি তোমাকে আমার পেটে ধারণ করিনি, তাই বলে নিজেকে এতিম সাব্যস্ত করবে?
কেন? আমাকে মা হিসেবে পছন্দ হয়নি? পারবে না আমাকে তোমার মায়ের স্থানে বসাতে? সাহিল জোনাকি খানের স্নেহের কাছে নিজেকে বিলিয়ে দিল। মেনে নিল জীবনের তিক্ত সত্য। ভাই, চোখে উপর এক হাত দিয়ে আজ সোফায় আধশোয়া হয়েছিল। তখনই এরশাদ আজকে ডেকে ওঠে। আজ চোখের থেকে হাত সরিয়ে এরশাদের উদ্দেশ্য বলে ওঠে, হুম বল। এরশাদ ইতস্তত করে, এই মানে ভাই, মানে, দেখ এমন মেয়েদের মতো ব্যবহার করবি না আমার সামনে। মেজাজটা আগের থেকেই খারাপ হয়ে আছে, তাই এমন করলে তোকে ধরে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো বলে দিলাম। বিরক্তি নিয়ে আজের ধমক শুনে এরশাদ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর মনে সাহস সঞ্চয় করে বলে উঠল, ভাই, ভাবিকে তোহ বাসায় নিয়ে আসলেই পারতেন। না মানে ভাবির তোহ এখানে কোনো দোষ নেই, তার দিক থেকে তোহ সেটি। এরশাদের কথা সম্পূর্ণ না হতেই আজ ভ্রুকুচকে বলে উঠল, তোর তোহ উকালতি নিয়ে পড়ার দরকার ছিল রে এরশাদ। কেন এই রাজনীতি ফাজনীতিতে ঢুকে নিজের প্রতিভাকে ধ্বংস দিলি? আজের এমন কথা শুনে এরশাদ থতমত খেয়ে যায়। এই মানে ভাই, বুঝলাম না। তা বুঝবি কেন হাদারামের নানা কোথাকার? আমার বউয়ের হয়ে উকালতি করতে বলেছি তোকে আমি। যার বিয়ে তার খবর নাই, পাড়া পার্সির ঘুম নাই। এই তুই যা তো এখান থেকে, না হলে তোর বউকে বিধবা বানাতে আমার 2 সেকেন্ডও লাগবে না। আর আগামী 1 সপ্তাহ তুই তোর এই খবরা আমাকে দেখাবি না। যা। বেচারা এরশাদ অসহায় চোখে আয়াজের পানে তাকিয়ে আছে। আর এসে তোহ ভেবেছিল কথাকে ছাড়া আয়াজের কষ্ট হচ্ছে, তাই তোহ। এরশাদ আর কিছু না বলে চলে গেল সেখানে থেকে। আয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা চেপে বসে রইল। পর মুহূর্তেই হাঁটা ধরল তার প্রিয় জায়গার উদ্দেশ্যে। আয়াজ বাড়ি থেকে বের হয়ে গাড়ি চালিয়ে চলল তার প্রিয় মানুষদের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর আয়াজের গাড়ি এসে থামল আদিত্যপুর গণকবরস্থান এর সামনে। আজ তটস্থ পায়ে প্রবেশ করল কবরস্থানের মধ্যে এবং চলে গেল তার প্রিয় 2 মানুষের কবরের সামনে। আজ এক দৃষ্টিতে তার মায়ের কবরের দিকে তাকিয়ে বলে উঠল, ভালো আছো মা? আমাকে একবারও জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তোমাকে ছাড়া কি ভালো থাকা সম্ভব মা? জানো মা, আজ তোমার প্রতি করা সকল অন্যায়ের বিচার হয়ে গেছে। আমি পেরেছি মা, আমি সত্যিই পেরেছি। তোমার কষ্ট, তোমার চোখের পানি, তোমার প্রতি নিপীড়নের প্রতিটি মুহূর্তের ন্যায্য শাস্তি দিতে পেরেছি আমি। তোমার কি আনন্দ অনুভব হচ্ছে মা? তুমি কি দেখছো সবকিছু? একটা দীর্ঘশ্বাস ফেলে, জানো মা, আজ দাদু আমার সামনে মাথা নিচু করে ক্ষমা চেয়েছে। শুধু দাদু নয়, বাবাও ক্ষমা চেয়েছে। কিন্তু বলো তো মা, এত সহজে তাদের ক্ষমা করে দেওয়াটা কি ঠিক হবে? তুমি তো তোমার ডায়েরিতে আমার জন্য লিখে রেখে গিয়েছিলে, কোনো একদিন যদি বাবা বা দাদু ফিরে আসে, তাহলে আমি যেন তাদের ক্ষমা করে দিই এবং তাদের গ্রহণ করে নিই। কিন্তু মা, আমি চেষ্টা করেও যে তা পারছি না। তাদের মুখের দিকে তাকালেই তোমার কষ্টের ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। তাদের ক্ষমা করতে গেলেই মনে হয় আমি যেন তোমার প্রতি অবিচার করছি। তুমিই বলো মা, আমি কি করব? আমার জীবনটা কি এমনই হওয়ার ছিল? আমি কি একটা হাসিখুশি পরিবার পাওয়ার যোগ্য ছিলাম না? তাহলে কেন এমন হলো আমার সঙ্গে? আজ নীরব কান্নায় চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিল এবং ভারাক্রান্ত মন নিয়ে বলে উঠল, মা, ভালোবাসি তোমাকে, অনেক অনেক বেশি ভালোবাসি। রাত 8টা, আজ মাত্র বাড়ি ফিরল। কবরস্থান থেকে সে চলে গিয়েছিল আবরারের সাথে দেখা করতে। সেখানে কিছু কাজ শেষ করে মাত্রই বাড়িতে ফিরল। আজ ভেবেছিল বাড়িতে কেউ নেই, তাই সে চাবি দিয়ে লক খুলে বাড়িতে প্রবেশ করল। বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আজের হৃদয় কুঁচকে উঠল, কারণ বাড়িতে চারদিক আলোয় ঝলমল করছে। আজের জানা মতে বাড়িতে কেউ নেই, তাহলে আলো জ্বালালো কে? আজ তার ভাবনার মাঝেই রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ শুনতে পেল। আজ নিঃশব্দে ধীরে ধীরে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজায় এসে দাঁড়াতেই আজের চোখে পড়ল এমন এক দৃশ্য যার কারণে মুহূর্তেই তার ঠোঁটের কোণে খেলে গেল এক চেনা মুচকি হাসি। দৃশ্যটা আজের কাছে অবাক করার মতো কিছুই নয়, বরং এটা তার কাছে বেশ চেনা একটি দৃশ্য। আজ হয়তো জানতো এমন কিছুই হবে। এলোমেলো রান্নাঘরে উঠতে থাকা মশলার ঝাঁঝ যেন বাতাসের সহিত এদিক ওদিক বহিতে লাগল। পরনে সুতির লাল রঙের শাড়ি, যার আঁচল কোমরে গজে রাখা। খোপা করা চুলগুলোর মাঝে কিছু চুল খামে কপাল ও ঘাড়ের সাথে লেপ্টে আছে। হাতে খুন্তি নিয়ে কিছুক্ষণ পর পর কড়াইতে নাড়ানাড়ি করা মানুষটিকে দেখে আজের বুকটা যেন নিঃশব্দে ভরে উঠল।
আজ মৃদু হেসে তাকিয়ে রইল সেই মানুষটির পানে। কিন্তু যখনই মানুষটির চোখ পড়ল আজের উপর তখনই আজ তার মুখখানা গম্ভীর করে নিল। এ বাড়িতে কি? এখানে কি চাই? নাচতে নাচতে না বাপের বাড়ি গিয়েছিলে? ওইখানেই থাকতে ফিরে আসলে কেন? রান্নাঘরের রমণী কি হলো কথা? আজের এমন কথায় কথা কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে মুখ ঘুরিয়ে পুনরায় রান্নায় মনোযোগ দিল। কথার এমন উপেক্ষায় আজ হতবাক। যেখানে তার রাগ দেখানো উচিত, তার উপেক্ষা করা উচিত, সেখানে তার বউয়ের উপেক্ষা আজ মেনে নিতে পারছে না। আজ তহু ভেবেছিল কথা আহ্লাদি হয়ে তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু তা হলো কই। আজ রাগে ধূপ ধাপ্পা ফেলে সেখানে থেকে তার ঘরের উদ্দেশ্যে চলে গেল। আজ চলে যেতেই কথা সেদিকে তাকিয়ে মুখ টিপে হাসল। সে জানত আজ তাকে কথা শোনাতে এক চুল পরিমাণও ছাড় দিবে না। তাই তহ এমন করা। কথা এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে রান্না মনোযোগ দিল। রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছে আজ। সে কিছুতেই কথার উপেক্ষা মেনে নিতে পারছে না। আজ নিজেকেই নিজেই বলে উঠল, কত বড় সাহস ওই মহিলার! আমাকে, এই আজ খানকে উপেক্ষা করে! সে কি ভেবেছে এই আজ খান তার সান্নিধ্য পাওয়ার জন্য মরে যাচ্ছে? উহু, একটুও না। একটু সুন্দর করে কথা বলি দেখে মাথায় চড়ে বসেছে। ঠিক আছে, আমাকে উপেক্ষা করা তাই না? আমিও এখন থেকে তাকে উপেক্ষা করব। হুহ, উদ্ধৃতি চিহ্ন। আজ নিজের সাথে বকবক করতে করতে ফ্রেশ হতে চলে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। বেশ কিছুক্ষণ পর আজ ফ্রেশ হয়ে বের হয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছিল। এরপর ভেজা তোয়ালে বারান্দায় মেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। তখনই ঘরের মধ্যে কথার আগমন ঘটে। কথার হাতে ট্রে ভর্তি খাবার। কথা জানতো আজ আজ খাবার টেবিলে যাবে না। তাই তো খাবারগুলো এখানে নিয়ে আসা। কথা ঘরে প্রবেশ করে খাবারের ট্রেটা টি টেবিলের উপর রাখলো এবং টেবিলে এক এক করে খাবারগুলো সাজাতে লাগলো। আজ আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল ঠিক করছিল আর চোখে কথার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল। কথা খাবারগুলো টেবিলে সাজিয়ে সোফার কিনারায় দাঁড়িয়ে পড়ল এবং আজের পানে তাকালো। আজ বুঝতে পারল কথা তাকে খাবারের জন্য ডাকছে। কিন্তু সে তহ নিজেকে প্রতিজ্ঞা করেছে যে সে কথাকে উপেক্ষা করবে। তাই আজ ধূপ থাপ্পা ফেলে বিছানায় গিয়ে শতাং হয়ে শুয়ে পড়ল। আর এমন ভাব করল যেন সে ঘুমোতে চেষ্টা করছে। কথা আজের এখন বাচ্চামিতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, বসে পড়ল সোফায়। সোফার হাতলে হাত রেখে গালে ঠেকিয়ে তাকিয়ে রইল আজের পানে। এভাবে 1 মিনিট 2 মিনিট করতে করতে 10 মিনিট পার হয়ে যায়। কিন্তু না, কথা আসলো না আজকে ডাকতে। এতে আজের রাগ আরো 1 ডিগ্রি বেড়ে গেল। এত উপেক্ষা! আজ মেনে নিতে পারছে না এই উপেক্ষা। সে শোয়া থেকে উঠে বসে পড়ল এবং রাগী চেহারায় কথার পানে তাকালো। আজের রাগী মুখ দেখে কথার ভীষণ হাসি পাচ্ছ। কিন্তু তবুও সে নিজের হাসি আটকে রাখার চেষ্টা করল। কিন্তু কথা পারল না নিজের হাসি থামাতে। কথার হাসি দেখে আজ বসা থেকে উঠে দাঁড়িয়ে দুপধাপ পা ফেলে বেকুনিতে চলে গেল। আজ বেকুনিতে পাতানো সোফায় গিয়ে বসল। মন মেজাজ তার কোনো কিছুই ভালো নেই। কথাকে ভালো না বাসলে এখনই 2-4টা থাপ্পড় বসিয়ে দিত কথার গালে। কিন্তু তখন তহ কথার থেকে তার বেশি ব্যথা হবে। সে তহ তার বউকে ব্যথা দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। আজের ভাবনার মাঝেই কথা হুট করে আজের কোলে বসে পড়ে এবং আজের গলা জড়িয়ে ধরে। কথার এখন কাণ্ড আজ কিছুটা হোঁচটচিয়ে যায়। সে কল্পনাও করেনি কথার এখন ব্যবহার। কথা আজের পানে তাকিয়ে মিষ্টি একটা হাসি উপহার দিল আজকে। কিন্তু আজ সে তহ অভিমান করে আছে। সে তার মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। কথা এবার তার 2 হাত দিয়ে আজের গাল টেনে দিতে লাগলো। কথার এখন কাজে আজ রাগী মুখ করে কথার চোখে চোখ রাখল। আজের রাগী মুখ দেখে কথার হয়তো হাসি পেল। সে আজের গাল আরেকটু টেনে ইশারা করল, জানেন, এভাবে রেগে থাকলে আপনাকে টমেটোর মতো দেখায়। কথা ইশারায় এগুলো বলেই হাসা শুরু করে দিল। কথার হাসি আজকে প্রশান্তি দিচ্ছে। সে মুগ্ধ নয়নে কথার হাসি দেখতে লাগলো। কথার হাসিতে হয়তো কোনো শব্দ নেই কিন্তু আছে একরাশ মুগ্ধতা, যা আজকে প্রতিনিয়ত মুগ্ধ করে। কথা এবার হাসি বন্ধ করে চেহারায় নমনীয়তা এনে ইশারা করল, দয়া করে আপনি আমার উপরে এভাবে রেগে থাকবেন না। আপনার রাগ আমাকে ভীষণ পীড়া দেয়। রাগ পরিবর্তে দরকার হলো দুটো মেরে নিবেন, কিন্তু তবুও রেগে থাকবেন না। আজ কথার ইশারা বুঝতে পেরে নিজের গম্ভীরতা বজায় রেখে বলে উঠল, তোমার উপর আমার এই রাগটা কি জায়েজ নয়? কথা আগের ন্যায় ইশারা করল।
অবশ্যই জায়েজ, কিন্তু বিশ্বাস করুন, আমি এত কিছু জানতাম না। যখন জানতে পারলাম তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। চলে আসতে নিয়েছিলাম আপনার কাছে, কিন্তু তখনই আমার চোখে ওই ছবিগুলো ভেসে উঠল। আমি কি করব বলুন? আমি এই তিক্ত সত্য কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর ওই দিকে আপনাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছিল। থাকতে পারছিলাম না আপনাকে ছাড়া। আজ বুঝলো কথার ইশারাগুলো। আজ গলায় খানিক কোমলতা নিয়ে বলে উঠল, ভালোবাসো আমায়। আজের কথা কিছুটা হোঁচটচিয়ে গেল। পর মুহূর্তে নিজেকে শান্ত করে মুখের নমনীয়তা নিয়ে ইশারা করল, ভালোবাসি কিনা জানি না, হয়তো কখনো জানতেও চাইনি, কিন্তু এতটুকু বুঝতে পারি, আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আপনাকে ছাড়া আমার বেঁচে থাকা পৃথিবীর সবথেকে পীড়াদায়ক। এই কয়েকদিনের দূরত্বে আমি বেশ বুঝেছি, এই কথার বেঁচে থাকার জন্য আজ নামক মানুষটার ভীষণভাবে প্রয়োজন। আজ মনোযোগ দিয়ে কথার ইশারাগুলো বুঝে ওঠার চেষ্টা করল। কথার ইশারা বুঝতে পেরে আয়াজের মনে প্রশান্তির বাতাস বয়ে গেল। আয়াজের মনে হলো আজ তার বেঁচে থাকা সার্থক। এই নিষ্ঠুর দুনিয়ায় কারো তোহ ভালোবাসা পেয়েছে সে। কেউ তোহ তার জন্য ছটফট করেছে। এর থেকে বেশি বেঁচে থাকার জন্য আর কিছু প্রয়োজন? উহু, একদমই না। আজ তার হাত দিয়ে কথার গাল আগলে নিল এবং কথার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। কথা চোখ বুজে অনুভব করল আয়াজের স্পর্শ। আজ এবার কথার কপাল তার কপালের সাথে ঠেকিয়ে নরম গলায় বলে উঠল, কে বলেছে আজ খানের ভালোবাসার মানুষ নেই? এই যে আছে, আমার ময়না বউ। আমাকে কখনো ছেড়ে যেও না বউ। এই আজ খান পৃথিবীর সকল কষ্টের ভার বহন করতে পারবে, কিন্তু তোমার বিরহের ভার বহন করতে পারবে না। মরে যাব আমি, সত্যি মরে যাব। কিছুক্ষণ থেমে, ভালোবাসি বউ। গত 8টা বছর ধরে তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসে যাচ্ছি। আজের আবেগ মাখা কথার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কথা আজকে ছাড়িয়ে নিয়ে ইশারা, আমার 3টে প্রশ্নের উত্তর চাই। দিবেন? আজ কথার ইশারা বুঝতে পেরে মুচকি হাসে। এরপর বলে ওঠে, আমি জানি তোমার 3টে প্রশ্ন কি। কি? আপনি কি করে জানেন আমার প্রশ্ন 3টি কি হতে পারে? তোমার মনের খবর আমি না জানলে কে জানবে বউ? তাহলে বলুন তো দেখি, আমার 3টে প্রশ্ন কি কি? আজ কথার ইশারা বুঝতে পেরে আবারও মুচকি হাসল। তোমার প্রথম প্রশ্নটির হলো, আবরারকে কি আমি আগে থেকেই পরিচিত? আমাদের মধ্যে আগে থেকেই কি কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক ছিল? তাহলে তোমার উত্তরে আমি বলবো, হ্যাঁ, আবরার এবং আমি আগে থেকেই পরিচিত। এবং শুধু পরিচিতই নয়, বরং আমরা দুইজনের কলিজার বন্ধু। আমাদের বন্ধুত্বের প্রায় 20 বছর হতে চলল। আমি যেই স্কুলে পড়তাম, আবরার ওই স্কুলেই পড়তো। তখন আমাদের বয়স সবে মাত্র 10 বছর ছিল। কিভাবে যেন আমরা একে অপরের পরম বন্ধু হয়ে উঠলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে, হয়তো আমাদের মধ্যে রক্তের একটা টান ছিল। আর আবরার এবং আমি মিলে এত সব পরিকল্পনা করেছি। কথা বড় বড় চোখ করে আয়াজের পানে তাকিয়ে রইল। কথা ভাবতে ও পারেনি এই দুই ভাইয়ের পেটে পেটে এত শয়তানি। আজ পুনরায় বলে উঠল, তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কিভাবে 8টা বছর ধরে তোমাকে ভালোবেসে যাচ্ছি, তাই তো? তাহলে শুন, তখন আমার বয়স সবে 22 বছর। আর তোমার সবে 11। পরন্ত বিকেলে এক লাল পরীকে দেখে, সেদিন জীবনের প্রথম আমার হৃদয় থমকে গিয়েছিল। আমি সেদিন জমিদার বাড়ির বাহিরে দাঁড়িয়ে আবরারের জন্য অপেক্ষা করছিলাম। সেদিন আবরারের উপর বেশ বিরক্তও ছিলাম। কারণ আবরার 5 মিনিট করতে করতে 20 মিনিট আমাকে দাঁড় করিয়ে রেখেছিল। শয়তানটায় বেশ অলস। আমি বিরক্তিকর মুখ নিয়ে একবার হাত ঘড়ি আরেকবার জমিদার বাড়ির দিকে তাকাচ্ছিলাম। এমনিতেই তখন আমাদের শত্রুর অভাব ছিল না। তারা যদি কেউ আমাকে জমিদার বাড়ির আশেপাশে দেখে নিত তাহলে তা আমার এবং আবরারের জন্য খারাপ হতো। এই কারণে আমি আবরারের উপর আরও বিরক্ত ছিলাম। কিন্তু আমার এই বিরক্তিটা বেশিক্ষণ রইল না। জমিদার বাড়ির ছাদে এক কিশোরী গায়ে লাল সুতির শাড়ি জড়িয়ে, লম্বা ঘন চুলগুলো ছেড়ে দিয়ে তার ছোট ভাইদের সাথে কানামাছি খেলছিল। কিশোরী চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। সে তার স্নিগ্ধ হাসি নিয়ে এদিক ওদিক তার ভাইদের খুঁজে চলছিল। আর হেসে যাচ্ছিল। কিশোরীর হাসিতে কোনো শব্দ ছিল না, কিন্তু ছিল একরাশ মুগ্ধতা। যেই মুগ্ধতা এই আজ খানকে আজীবনের জন্য বেঁধে দিল। সেই কিশোরীটি ছিল জানো? সেই কিশোরীটা ছিল আমার ময়না বউ, যে এখন অষ্টাদশী কন্যা, যে কয়েকদিন পর 19 পা দিবে,
জানো, সেদিনের পর আমার মধ্যে কেমন অস্থির অস্থির অনুভব হতে শুরু করলো। আস্তে আস্তে বুঝতে পারলাম আমি তোমাতে দুর্বল হতে শুরু করেছি। অতঃপর ভেবে নিলাম, এই আজ খানের জীবনের একমাত্র জীবনসঙ্গী হওয়ার অধিকার রাখে মাহদিবা খান কথা। আবরারের কাছ থেকে তোমার সকল বিস্তারিত খবরাখবর জেনে নিলাম। এও জেনে নিলাম এই খেলায় আমি একা না, আমার ভাই আরিয়ানও আছে। কিন্তু আমি তোহ এত সহজে আমার বউকে হাতছাড়া করতে পারবো না। তাই তোহ আবরারের সাথে মিলিয়ে সব পরিকল্পনা করলাম। কিন্তু আল্লাহর কি ইচ্ছে দেখো, আমার পরিকল্পনার আগেই সে তোমার সাথে আমার দেখা করিয়ে দিল। সেই দিনের আমাদের প্রথম দেখা, সেই বাচ্চার অভাবের রাস্তা পার হওয়া, সবটাই আল্লাহর পরিকল্পনা ছিল। আমিও তাই মেনে নিয়েছিলাম। এরপর যা যা হয়েছে সব আমার এবং আবরারের পরিকল্পনা অনুযায়ী। তোমার এবং আবরারের বিয়ের নাটকটাও আমাদের পরিকল্পনার অংশ ছিল। কিন্তু তার মধ্যে অনাকাঙ্ক্ষিত ব্যাপারটি ছিল তুমি আমাকে এত সহজেই বিয়ের প্রস্তাব দিবে তা আমি ভাবিনি। কিন্তু যখন সুযোগ পেয়েছি তোমাকে পাওয়ার, তখন কিভাবে তা হারিয়ে ফেলবো বলতো। একটানা কথাগুলো বলে আজ থামল। আর কথা, সে থমকানো চোখ নিয়ে তাকিয়ে আছে আয়াজের পানে। আয়াজ কথার এখন অবস্থা দেখে মৃদু হাসল। এতটুকুতেই এই অবস্থা বউ? তৃতীয় প্রশ্নের উত্তর জানবে না। কথা কেন মতো মাথা নাড়িয়ে সাইজ জানালো। কথার সাইড পেয়ে আজ আবারও বলা শুরু করলো। তোমার তৃতীয় প্রশ্নটা হলো আমি কিভাবে ছোট মার খোঁজ পেলাম তাই তো। তাহলে শুনো, মনে আছে আমরা যে ওই দিন লাভ গার্ডেন পার্কে গিয়েছিলাম? ফিরে আসার সময় তুমি কারো ডাক শুনে দাঁড়িয়ে যাও। তুমি ভেবেছিলে সেটা তোমার মনের ভুল, কিন্তু আমিও সেই ডাকটা শুনেছিলাম। তাই ওই দিনই সব খোঁজ লাগানো শুরু করলাম। খোঁজ লাগানোর পর জানতে পারি তোমাকে ডাক দেওয়ার মানুষটা ছিল ছোট মা। বহু খুঁজে পেয়ে ও যায় ছোট মাকে। বুঝলে? কথা আজের কথাগুলো শুনে কেমন প্রতিক্রিয়া করবে তা বুঝতে পারছে না। অতঃপর কথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইশারা করল। অনেক রাত হয়ে যাচ্ছে, চলুন খাবার খাবেন। ইশারা করে কথা আয়াজের কোল থেকে উঠে যেতে নিয়েছিল, কিন্তু আজ কথাকে আটকে দেয়। তোমার কি এখনো আমার উপর রাগ আছে? এখনো আমাকে দেখলে তোমার ঘৃণা হয়? কথা তাকালো আয়াজের চোখের পানে। আপনার প্রতি আমার কোনো রাগ বা অভিমান নেই। আর আপনাকে ঘৃণা করার সাধ্য এই কথার নেই। আমি শুধু আপনার কাছে একটা ওয়াদা চাই। কি ওয়াদা চাও বলো? তোমার জন্য আমি সব করতে প্রস্তুত। কথা কিছুক্ষণ নির্বাক থেকে ইশারা করল। আপনি আমাকে ওয়াদা করুন যে আপনি এইসব খুন খারাপিতে আর জড়াবেন না। ইলমা মায়ের সাথে যারা যারা অন্যায় করেছে তারা সবাই আজ তাদের শাস্তি পেয়েছে। তাই এখন আপনি ওয়াদা করুন, এই মারামারি, খুন ইসবের মধ্যে নিজেকে আর জড়াবেন না। যেই হাতে আমি আপনার ভালোবাসার স্পর্শ পাই, সেই হাতে আমি অন্যের রক্ত দেখতে পারবো না। আজ বুঝল কথার ইশারা। কিছু একটা ভেবে মৃদু হেসে বলে উঠল, ঠিক আছে, করলাম ওয়াদা। এই আজ খান তার ময়না বউকে ওয়াদা করল, সে আর কখনোই কোনো মারামারি খুনখারাপি করবে না। ঠিক আছে বউ। কথা হাসলো আজের পানে তাকিয়ে। মনের কোথাও যেন সুখেরা উড়ে বেড়াচ্ছে। কথার ভাবনার মাঝে আজ কথাকে কোলে উঠিয়ে হাঁটা ধরল ঘরের উদ্দেশ্য। ঘরে এসে কথাকে সোফায় বসিয়ে দিল। অতঃপর থালায় খাবার সাজিয়ে কথাকে খাইয়ে দিতে লাগলো এবং নিজেও খেতে লাগলো। আর কথা, সে মুগ্ধ নয়নে তার নেতা সাহেবকে দেখতে লাগলো। এক সপ্তাহ পর, আজ শুক্রবার। তাই আজ না আছে অফিসের চিন্তা, না আছে কার্যালয়ে যাওয়ার চিন্তা। তাই সে বেলা 11টা অবধি মনের সুখে ঘুমিয়েই যাচ্ছে। কিন্তু তার এই ঘুম হয়তো কারোর সহ্য হলো না। কথা হন্তদন্ত হয়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করল। ঘরে এসে সে দেখতে পেল আজ এখনো উপর হয়ে ঘুমিয়ে আছে। কথা আয়াজের কাছে গিয়ে আয়াজের বাহু ধরে ধাক্কা দিতে লাগলো। কথার ধাক্কায় আয়াজের ঘুম কিছুটা উবে গেল। আজ ঘুম ঘুম চোখে তাকালো কথার পানে। কি হয়েছে বউ? আমার এই আরামের ঘুমটা তোমার সহ্য হচ্ছে না? কাল সারারাত তোমার জন্য ঘুমাতে পারিনি। এখন যাও তো, আমি ঘুমাবো। আজের এমন কথা শুনে কথা রেগে উঠল। তার কারণে নাকি আজ ঘুমাতে পারেনি। সারারাত তাকে জ্বালিয়ে এখন সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া। কথা দুপধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে এক মগ পানি নিয়ে এসে সম্পূর্ণ পানি ঢেলে দিল আয়াজের মুখে। হুট করে মুখে পানি পড়ায় আজ হোঁচটচিয়ে উঠে বসল। আজ বোঝার চেষ্টা করে পানি আসলো কোথা থেকে। আর তখনই সে দেখতে পায় কথা হাতে মগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। এটা কি হলো?
কই কি হলো? আমার গায়ে পানি ছুড়লে কেন? আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করতে তোমার একটুও খারাপ লাগলো না, বউ? না, একদমই খারাপ লাগেনি। ভালোয় ভালোয় বলেছিলাম উঠতে। উঠেছিলেন? আজ চোখ মুখ কুঁচকে বলে উঠে। এত সকাল সকাল উঠে কি করব? এত সকাল? ওহে আমার জামাই, আপনি কষ্ট করে আপনার ওই দৃষ্টিটা যদি একবার ঘড়িতে দিতেন তাহলে দেখতে পারতেন এখন ও সকাল রনি। এখন বেলা 11টা বাজে। ওহো, মাত্রই তোহ 11টা। আজের এখন গা ছাড়ার কথা শুনে কথা খানিক রেগে যায়। সে রেগে তার হাতে থাকা মগটা আয়াজের পানে ফিকে মারে। আর তাৎক্ষণিক আয়াজ মগটা ক্যাচ করে নেয়। কথা রাগী রাগী মুখ নিয়ে আয়াজের পানে তাকিয়ে ইশারা করে। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে নামবেন। ওই বাড়ি থেকে সবাই এসেছে পড়েছে। তাই আমি আপনার কোনো নাটক দেখতে চাই না। ভদ্র মতো 10 মিনিটের মধ্যে নিচে নেমে আসবেন। না হলে ভালো হবে না বলে দিলাম। কথা ইশারা করে সেখানে থেকে চলে যায়। আর আজ বুঝতে পারল তার বউয়ের মাথা গরম। তাই সেও আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। 2 দিন আগে কথা ওই বাড়ির সকলকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। সেই উপলক্ষেই সকলের আশা। আজ ঠিকই 10 মিনিট পর ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। পরনে তার খয়েরি রঙের টি শার্ট ও কালো ট্রাউজার। আজ দেখতে পেল বসার ঘরে সকল পুরুষরা বসা। মহিলারা হয়তো সকলে রান্নাঘরে। আজ বসার ঘরে আসতেই সকলকে সালাম দিল। এরপর গিয়ে বসল জাফর আলী খানের পাশে। জাফর আলী খান ও রওশন আলী খান কিছুটা ইতস্তত করে বসে আছে। আজ হয়তো বুঝতে পারল তাদের মনের অনুভূতি। কিন্তু আজ তার মায়ের শেষ কথা রাখতে সকলকে ক্ষমা করে দিয়েছে। হয়তো এতে তার ভীষণ কষ্টও হয়েছে। তবুও মায়ের কথা আজ কোনোভাবে ফেলতে পারবে না। আজ নিজের ডান হাতটা জাফর আলী খানের হাতের উপর রেখে নরম গলায় শুধালো। কেমন আছো দাদু? জাফর আলী খান হয়তো আজের এমন আচরণ আশা করেননি। শুধু জাফর আলী খান কেন, উপস্থিত কেউই আজের এমন আচরণ আশা করেনি। জাফর আলী খান মাথা উঠিয়ে আজের পানে তাকালো। আজকে দেখলেই তার বুকের ভিতর অনুশোচনারা ঝেঁকে বসে। জাফর আলী খান তার হাত আজের মাথায় বুলিয়ে দিয়ে আদুরে ভাবে বলে ওঠে। এই তো ভালো আছি দাদু ভাই। তুমি কেমন আছো? আজ ও হাসি মুখে উত্তর দেয়। এই তো, বেশ ভালো আছি। এভাবেই আজ সকলের সাথে খুবই আন্তরিকতার সাথে ও হেসে হেসে কথা বলল। শুধুমাত্র রওশন আলী খান ছাড়া। রওশন আলী খান তার ভারাক্রান্ত মন নিয়ে সোফায় বসে আছেন। আজ বারবার আর চোখে রওশন আলী খানের পানে তাকাচ্ছে। সকলে আজের আচরণের বেশ খুশি। তারা ভেবেছিল আজ আজ না তাদের আবার অপমান করে। কিন্তু তা হলো না। এভাবেই কিছুক্ষণ কথা বলার পর আজ হাঁক ছেড়ে কথাকে ডাকে। নাম ধরে। উহু, না। আজ সকলের মাঝে বলে ওঠে। বউ, বউ এদিকে আসো। আজের এই ডাক শুনে উপস্থিত সকলেই হোঁচকিয়ে যায়। তারা ভাবতেও পারেনি আজ কথাকে সকলের সামনে বউ বলে সম্বোধন করবে। অতঃপর আজের বউ ডাকটা শুনে সকলে এতটুকু নিশ্চিত হতে পারল যে কথা এবং আজের সম্পর্কটা মধুর যাচ্ছে। কিন্তু আরিয়ানের মনে কেমন চিনচিন ব্যথা হতে লাগলো। তবুও সে নিজেকে সামলে নিল। ওইদিকে রান্নাঘরের সকল মেয়েরা রান্নায় ব্যস্ত। তখনই আজের বউ সম্বোধন সকলের কানে আসে। বাড়ির গিন্নিরা মুখ টিপে হাসছেন। আর মেয়েরা কথাকে খোঁচা দিতে দেরি করছে না। এর মাঝেই নূপুর বলে উঠল। যান আজ খানের বউ, আপনাকে আপনার স্বামী আপনাকে ডাকছে। নূপুরের কথা শুনে রান্নাঘরে আরেকবার হাসির রোল পড়ল। কথা অসহায় চোখে একবার সকলের পানে তাকালো। তারপর আজের উপর রাগ দেখাতে দেখাতে রান্নাঘর থেকে প্রস্থান করল। আর ওই দিকে জোনাকি খানের প্রাণ ভরে এলো মেয়ের এত হাসিখুশি পরিবার দেখে। কথা রাগ নিয়েই বসার ঘরে পৌঁছালো। আজ কথাকে দেখে বাবু হাসি দিয়ে বলে উঠল। বউ, 1 কাপ কফি আর 1 কাপ চা করে নিয়ে উপরের ওই ঘরে এসো তো। কথা বুঝল না আজের কথার মানে। 1 কাপ চা আর 1 কাপ কফি? কার জন্য? কিন্তু কথা কোনো কিছু না খেতে চলে গেল রান্নাঘরে। আজ এবার উঠে দাঁড়ালো এবং রওশন আলী খানের সামনে এসে বলল। আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি আমাকে সময় দিতেন। রওশন আলী খান আজের কথা শুনে দাঁড়িয়ে পড়লেন। আজ বুঝতে পারল রওশন আলী খানের সম্মতি। আজ এবার সকলের পানে তাকিয়ে নম্রভাবেই বলে উঠল। তোমরা একটু বসো, আমরা কিছুক্ষণ পরই আসছি। আজ এবং রওশন আলী খান বর্তমানে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন ইলমা ইসলামের ঘরে। বেশ কিছুক্ষণ পর আজ নীরবতা ভেঙে বলে উঠে। এই ঘরটা আমার মায়ের ঘর ছিল।
তার প্রেগন্যান্সির পুরোটা সময় তিনি এই ঘরেই কাটিয়েছেন। কত শত নির্ঘুম রাত, কত শত যন্ত্রণা, কত শত কান্না লুকিয়ে রয়েছে এই ঘরের প্রতিটি কোণায় কোণায়। আজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, তখন বয়স আমার হয়তো খুব বেশি না, যখন আমি আমার মায়ের অতীতের তিক্ততা জানতে পারি। আজ হেঁটে পড়ার টেবিলের কাছে গিয়ে সেখানে থাকা ডায়েরিটা নিজ হাতে নিল এবং রওশন আলী খানকে বলে উঠে, এই সেই ডায়েরি, যেই ডায়েরিতে আমার মায়ের যন্ত্রণাগুলো তুলে ধরা আছে। প্রথম যেদিন আমি এসব জানতে পারি, সেদিন মনে চাইছিল আপনাকে খুন করে ফেলতে। কিন্তু ওই যে রক্তের টান, যত যাই হোক, বাবা হন তো আপনি আমার। মলিন হেসে, তাই আপনাকে কিছু করার সাধ্যই আমার ছিল না। আমার মা একজন মহৎ নারী ছিলেন, না হলে যাদের জন্য তাকে এতটা যন্ত্রণা ভোগ করতে হলো, তাদের জন্যই তিনি সাফাই গাইলেন। মা ডায়েরিতে লিখে দিয়ে গিয়েছিলেন, ভবিষ্যতে আপনি বা দাদুকেও যদি আমার কাছে ফিরে আসেন, তাহলে আমি যেন আপনাদের ক্ষমা করে দেই। হা হা, নিয়তি কত নিষ্ঠুর তাই না? ছোটবেলায় বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কতটা ছটফট করেছিলাম। আবার যখন আপনাকে বাবা বলে ডাকতো তখন আমার কেমন অনুভূতি হতো তা একমাত্র আমি জানি। আজের কথাগুলো শুনে রওশন আলী খান অনুশোচনায় দগ্ধ হয়ে ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। আজ একটা লোক গিলে বলে উঠল, ক্ষমা করে দিলাম আপনাকে, কিন্তু ওই নৃশংস অতীতকে কখনোই ক্ষমা করব না। আপনি আমার বাবা, আমি এই সত্য মানি আর না মানি, এটা কখনো মিথ্যা হবে না। তাই আজ মায়ের কথার ভিত্তিতে আপনাকে ক্ষমা করে দিলাম। আপনার উপর আমার আর কোনো দাবি নেই। রওশন আলী খান ভাঙ্গা গলায় বলে উঠলেন, আমাকে ইলমার ডায়েরিটা দিবে। হয়তো এই ডায়েরির জোরেই বাকিটা জীবন পার করে দিতে পারবো। আজ একবার ডায়েরিতে চোখ বুলিয়ে ডায়েরিটা বাড়িয়ে দিল রওশন আলী খানের পানে। রওশন আলী খান কাপা কাপা হাত দিয়ে আয়াজের কাছ থেকে ডায়েরিটা নিয়ে নিল। সে হাত বুলাল সেই ডায়েরিতে। চোখ টইটুম্বুর হয়ে উঠল কারোর স্মৃতির তাড়নায়। আজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, বাবা, নিচে চল, সবাই হয়তো অপেক্ষা করছে। আজের মুখে বাবার ডাক শুনে রওশন আলী খানের বুকটা ধক করে উঠল। সে অশ্রু চোখে আয়াজের পানে তাকিয়ে বলে উঠল, আমি কি ঠিক শুনলাম? তো তুমি আমাকে বাবা ডেকেছ? আয়াজ মলিন হাসল, আলতো করে জড়িয়ে ধরল রওশন আলীকে। তোমাকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। জীবনে না তোমার ভালোবাসা পেয়েছি না মায়ের। মা তোহ আর আসবে না, কিন্তু তুমি তোহ আছো। আর যেখানে মা বলেছে সব ভুলে গিয়ে তোমাকে ক্ষমা করে আগলে নিতে, সেখানে আমার আর কিছু কি করার থাকে? এই কয়েকদিন বেশ যুদ্ধ করেছি নিজের সাথে। অবশেষে হয়তো আমি আমার মনকে শান্ত করতে পেরেছি। দোষ না তোমার ছিল না আমার মায়ের। যারা দোষী ছিল তারা শাস্তি পেয়েছে রওশন আলীকে ছেড়ে দিয়ে। কিন্তু তোমার কাছে জীবনের প্রথম একটা আবদার করব, আমাকে কখনো এই বাড়ি ছেড়ে তোমাদের সাথে যেতে বলো না। এটা আমি পারবো না। আমার মায়ের স্মৃতি এই বাড়িতে, তাই মাকে ছেড়ে যাওয়ার সাধ্য আমার নেই। কিন্তু তুমি চাইলে এখানেই থাকতে পারো। রওশন আলী খান নরম কণ্ঠে বললেন, তোমাকে আমি এই বাড়ি ছাড়ার কথা বলবো না। তুমি যেমন আমাকে একটা আবদার করলে, তেমনি ভাবে আমিও একটা আবদার করতে চাই। মানবে আমার সেই আবদারটা? অবশ্যই মানব। বলো, আমাকে তোমার এই বাড়ির এই ঘরে একটু জায়গা দিবে? ইলমাকে তোহ হারিয়ে ফেললাম, হাজার কেঁদেও তাকে পাবো না। কিন্তু এই ঘরে ইলমার স্পর্শ রয়েছে, ইলমার স্মৃতি রয়েছে, তাই আমাকে এখানে থাকার অনুমতি দিবে। আজ বুঝল রওশন আলী খানের মনের অবস্থা। সে মৃদু হেসে বলল, এখন থেকে এটা তোমারই বাড়ি। আর এই ঘরটাও তোমার একান্তের। তুমি এখানেই থেকো। আজের কথায় রওশন আলী খানের মুখে হাসি ফুটে উঠল। আমাকে কিছুক্ষণ একা এখানে রেখে যাও, আমি কিছুক্ষণ পর আসছি। আজ সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে বেরিয়ে লম্বা করিডোর পেরোনোর সময় আজ দেখতে পায় কথা হাত ট্রে নিয়ে এখানে আসছে। ট্রেতে এক কাপ কফি ও চা। কথা আজকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আজকে ইশারা করলো কথার হাত থেকে ট্রেটা নেওয়ার জন্য। আজ বুঝলো কথার চোখের ইশারা। সে কথার হাত থেকে ট্রেটা নিয়ে নিল। এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর এই কফি চা কার জন্য বানাতে বললেন? তোমার শ্বশুর আর জামাইয়ের জন্য। মানে, কি বলছেন এগুলো? তোমার এই ছোট্ট মাথায় এত কিছু ঢুকবে না। এখন চা এবং কফিটা নিয়ে যাও। নিয়ে যাব মানে? খাবেন না যখন তখন বানাতে বললেন কেন? আমাকে কষ্ট করাতে ভালো লাগে আপনার। আর তখন সবার সামনে বউ বউ করে ডাকছিলেন কেন?
লজ্জা শরম কি সব বলে খেয়ে ফেলেছেন জানে। কথা তার ইশারা সম্পূর্ণ শেষ করতে পারল না তার আগে আজ কথার ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিল। কথা আজের কাজে চোখ মুখ কুঁচকে ইশারা করল। বেলেহাজ বেটা মানুষ কোথাকার, সারাদিন আপনাকে যেন আমার আশেপাশেও না দেখি বলে দিলাম, না হলে খুন্তি দিয়ে পিটাবো আপনাকে। ড্যাশ ড্যাশ। এই ইশারা করে কথা আজের হাত থেকে ট্রেটা কেড়ে নিয়ে চলে গেল। আর আজ তার বউয়ের কথা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার বউ তাকে খুন্তি দিয়ে পিটাবে এটা তার বিশ্বাস হলো না। কিন্তু পরমুহূর্তেই ভাবল, যেই বউ তাকে শলার ঝাড়ু নিয়ে তেড়ে আসতে পারে সেই বউকে দ্বারা খুন্তি দিয়ে নির্যাতন অসম্ভব। বিকেল 5টা। জমিদার বাড়ির সকলে তৈরি হচ্ছে তাদের গন্তব্যে চলে যাওয়ার জন্য। তারা সবাই মিলে আরিয়ান এবং বৃষ্টির বিয়ে সামনের শুক্রবার বার ঠিক করেছে। হাতে আর মাত্র 1 সপ্তাহ বাকি। তাই তো এখন থেকেই তাদের ভীষণ তাড়া। বসার ঘরে এরই মাঝে জাফর আলী খান আজের উদ্দেশ্যে বলে উঠল, আজ দাদুভাই, আমি চাইছিলাম তুমি এবং কথা এই 1 সপ্তাহ আমাদের বাড়িতে গিয়ে থাকো। অন্তত বৃষ্টি এবং আরিয়ান দাদুভাইয়ের বিয়ে পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। দেখো তুমি এই বাড়িতে থাকবে তাতে আমি অমত করিনি। ইলমার স্মৃতি এই বাড়িতে তা আমি বুঝি। তাই চাইছিলাম 1 সপ্তাহের জন্য যদি। আজ জাফর আলী খানের কথা শুনে বেশ স্বাভাবিকভাবেই বলে উঠল, সেটা আপাতত সম্ভব না দাদু। এখন কার্যালয়ে বেশ কাজের চাপ। তাই এখন তোমাদের সাথে যাওয়া আমার পক্ষে অসম্ভব। কিন্তু আমি কথা দিচ্ছি বিয়ের 2 দিন আগে আমরা চলে আসব। আজের কথা শুনে জোনাকি খান বলে উঠলেন, তা না হো বুঝলাম। আচ্ছা তাহলে কথাকে নিয়ে যাই, ও কয়েকটা দিন থাকুক আমাদের সাথে। জোনাকি খানের কথা শুনে আবরার মনে মনে হেসে বলে উঠল, ছোট মা, বউ পাগল বেটাকে বলছে বউ ছাড়া থাকতে। হায় রে ছোট মা, তুমি আজকে এখনো চিনলে না। দেখো এখনই এই বেটায় নির্লজ্জের মতো বলে উঠবে, না কথার এখন যাওয়ার প্রয়োজন নেই। ও চলে গেলে আমাকে কে দেখবে। আবরারের মনের কথাই সত্য হলো। আজ বলে উঠল, আসলে ছোট মা কথা না হো আমার সাথে যাবে। ও চলে গেল আমাকে কে দেখবে। না মানে একা একা আমি কিভাবে সব সামলাবো। আজের কথা শুনে আবরার পারছে না গা দুলিয়ে হাসতে। ওইদিকে আহান সহ বাড়ির সকলের মুখ টিপে হাসছে। কথা চোখে তেজ নিয়ে আয়াজের পানে তাকিয়ে আছে। কথা জোনাকি খানের কাঁধে তার হাত রাখল। জোনাকি খান ফিরে তাকালেন কথার দিকে। কথা কাঁদো কাঁদো মুখ বানিয়ে ইশারা করল, আমি তোমাদের সাথে যাব। আরিয়ান ভাইয়ার বিয়ে আর আমি এ বাড়িতে বসে থাকব। না না, আমি যাব, প্লিজ আমাকে নিয়ে যাও। কথার ইশারা উপস্থিত সকলেই বুঝল। সকলের মন গলে গেল কথার ইশারায়। শুধু মন গলল না আয়াজের। সে চোখ মুখ শক্ত করে কথার দিকে তাকিয়ে আছে। ইলিয়াস আলী খান আয়াজের উদ্দেশ্যে বলে উঠল, আজ বাবা, মাত্র কয়েকটা দিনের ইতহ ব্যাপার। কথা থাকুক কয়েকটা দিন আমাদের সাথে। তোমার কাজ শেষ হওয়ার পর পরই তুমি চলে এসো। কথা তার রুমের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আর তার সামনেই আজ 2 হাত বুকে বুঝে রাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কথা তাকে পাত্তাই দিচ্ছে না। নীরবতা ভেঙে আজ গম্ভীর কণ্ঠে বলে উঠল, তার মানে তুমি ঠিক করে নিয়েছ তুমি ওই বাড়িতে যাবে যাবে। কথা হাতের কাজটা রেখে আজের পানে তাকালো এবং মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কথার সম্মতিতে আজের রাগটা যেন আরো বেড়ে গেল। সে ধুপধাপ পা ফেলে কথার কাছে গিয়ে কথার এক বাহু ধরে বেশ রেগে বলে উঠল, আমাকে পুড়িয়ে কি মজা পাও? হ্যাঁ ঠিক আছে, যেতে চাচ্ছ না, যাও। এই আজ খান কথাকে ছাড়া বেশ ভালো থাকবে। এই বলে আজ ঘর থেকে চলে যায়। কথা আজের চলে যাওয়ার পানে অসহায় চোখে তাকায়। কথা আজ কতগুলো বছর পর তার মাকে নিজের কাছে পেল। তাই তো কয়েকটা দিন জোনাকি খানের সাথে কাটানোর ইচ্ছেও সে যাচ্ছে। কিন্তু এই কথা আজকে বোঝানোর সাধ্য কারো আছে? জমিদার বাড়ি। আজ এত এত বছর পর জমিদার বাড়ি মেতে উঠেছে আনন্দে। জমিদার বাড়ির প্রতিটি কোণায় কোণায় আজ হাসির রোল ভেসে আসছে। বাড়ির গিন্নিরা সকলের জন্য নানা সুস্বাদু খাবার তৈরিতে ব্যস্ত। বসার ঘরের বাড়ির কর্তারা একে অন্যের সাথে মন খুলে কথা বলতে ব্যস্ত। বাড়ির ছোট্টরা একে অন্যের সাথে হাসি তামাশা করতে ব্যস্ত। জাফর আলী খান আজ মন ভরে সকল কিছু পর্যবেক্ষণ করছেন। তার মনে হচ্ছে আজ বহু বছর পর তার বাড়িটি প্রাণ ফিরে পেয়েছে। কথা এই প্রথম এই বাড়ির সকলের কাছ থেকে ভালোবাসা পেয়েছে। নিজের মা ও বাবার সান্নিধ্যে পেয়েছে। আজ যেন তার খুশির অন্ত নেই। কিন্তু এই খুশির মাঝে ও তার মনটা কোথাও না কোথাও বেদনার রঙে রেঙ্গে আছে। কারণটা হলো আজ
খান ভিলা থেকে চলে আসার সময় আজ একবার ও কথার দিকে ফিরে তাকায়নি। পুরোটা সময় অভিমান করে ছিল কথার সাথে। আজের এখন আচরণ দেখে কথার বেশ খারাপ লেগেছে। কিন্তু এত বছর পর মাকে ফিরে পাওয়ার লোভে সে চলে এসেছে। রাত 11টা। কথা নিজের ঘরে ঘুমিয়ে আছে। কিছু সময় বেরোতেই কথা নিজের শরীরের উপর কারো অস্তিত্ব টের পায়। কথা নড়াচড়া করতে চাইল কিন্তু নড়াচড়া করতে পারছিল না। তখনই কথার ঘুম ছুটে যায়। কথা চোখ মেলে বুঝতে চেষ্টা করে আসলে হচ্ছেটা কি। এদিকে কথা স্পষ্টভাবে কারো অস্তিত্ব নিজের শরীরে পেতে ভয় কুঁকড়ে উঠল। সে নিজেকে ছাড়াতে চাইল কিন্তু পারছিল না। তখনই কথা শুনতে পেল, এভাবে বাইন মাছের মতো লাফালাফি করছো কেন? পরিচিত কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে কথা বহু কষ্টে এক হাত দিয়ে বিছানার পাশের ল্যাম্প লাইটটা জ্বালালো। হঠাৎ আলোতে কথা চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর কথা চোখ মেলে নিজেকে আয়াজের বাহুডোর আবিষ্কার করল। আয়াজকে দেখে কথা স্বস্তির নিঃশ্বাস নিল। কথা চোখ মুখ কুঁচকে আয়াজকে ইশারা করল। কি চাই? আজ সেভাবেই কথাকে জড়িয়ে ধরে বলে উঠল, বউকে চাই। কে যেন বলেছিল, এই আজ খান কথাকে ছাড়া বেশ ভালো থাকবে। তা কোথায় গেল সে আজ খান? আজ কথার ইশারা বুঝতে পেরে গা ছাড়া ভাবে বলে উঠল, ওহো, আমি কি মিথ্যা বলেছি নাকি? আর শুনেন মিসেস বেডি, আমি কথার কাছে না, আমার বউয়ের কাছে এসেছি। কোনো সমস্যা আপনার? আজের এমন কথা শুনে কথা বিরক্তি নিয়ে ইশারা করল। পাবনা ফেরত মানুষজন। আজ কথার ইশারা বুঝল, কিন্তু এতে সে রাগ করল না। বরং রাগের পরিবর্তে আজ দুষ্ট হেসে বলে উঠল, ও আচ্ছা তাই, আমি পাবনা ফেরত মানুষজন, তার মানে আমাকে পরোক্ষভাবে পাগল বললে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তাহলে এই পাগলের পাগলামিগুলো সহ্য করো। ঠিক আছে বউ। 6 দিন পর জমিদার বাড়িতে আজ যেন নববধূর মতো সেজে উঠেছে। চারদিকে ঝলমলে আলোর ছটা, রঙিন ফুলের বাহার আর সুগন্ধে পুরো পরিবেশটা যেন মোহময় হয়ে উঠেছে। মনে হচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য আজ নতুন করে প্রাণ পেয়েছে। জমিদার বাড়ির আনাচে কানাচেতে আজ যেন আনন্দের সুর বেজে চলেছে। কোথাও কোথাও শোনা যাচ্ছে কিশোরীদের হাসির খিলখিল ধ্বনি, কোথাও আবার ব্যস্ত পায়ের ছুট। বাড়ির গিন্নিরা হেসেলে নলক নড়িয়ে নানারকম পদ তৈরিতে মগ্ন, এবং জমিদার বাড়ির কর্তারা অতিথি আপ্যায়নে আপ্রাণ ব্যস্ত। প্রত্যেকের মুখে যেন এক পরিপূর্ণ আনন্দের দীপ্তি। এখন সন্ধ্যা 7টা। কিছুক্ষণ পর আরিয়ান এবং বৃষ্টির গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাফর আলী খানের ইচ্ছেতেই বৃষ্টি এবং আরিয়ানের বিয়ের সকল কার্যক্রম একসাথে জমিদার বাড়িতেই সম্পন্ন হচ্ছে। এই তো আর কিছু সময় পর গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ড্যাশ ড্যাশ। কথা সারাদিন কাজে ব্যস্ত ছিল। বৃষ্টিকে সাজাতে পার্লারের মেয়েরা এসেছে। পার্লারের মেয়েদের সব কিছু বুঝিয়ে দিয়ে সবে সে তার ঘরে প্রবেশ করল। কথার ঘরে প্রবেশ করে আলমিরা থেকে গায়ে হলুদের জন্য লেহেঙ্গাটা নিয়ে নিল। বাড়ির মেয়েরা একই রকম লেহেঙ্গা নিয়েছে। হলুদের মধ্যে সাদার কম্বিনেশন, সাথে ছোট ছোট সাদা পাথরের সমাহার। কথা লেহেঙ্গা নিয়ে ওয়াশরুম যেতে নিবে তখনই ঘরে আয়াজের আগমন ঘটল। কথা তাকালো আয়াজের পানে। আয়াজকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। অবশ্য ক্লান্ত দেখানোরই কথা। অফিস কার্যালয়ের সব সামলিয়ে বিয়ের কাজে হাত দিতে হচ্ছে তাকে। এই 6টা দিন আয়াজের উপর ভীষণ ধকল গিয়েছে। আজ ঘরে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়ল এবং ক্লান্ত গলায় কথার উদ্দেশ্যে বলে উঠল, বউ, এক গ্লাস ঠান্ডা পানি দাও, ভীষণ তৃষ্ণা পেয়েছে। কথা আজের আবদার শুনে ঘর থেকে বের হয়ে আসলো এবং কিছুক্ষণ পর হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসলো। আজ কথার থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পুরো পানি গলাধঃকরণ করল। কথা তার শাড়ির আঁচল দ্বারা আয়াজের কপালের ঘাম মুছে দিতে লাগল। আজ কথার যত্ন পেয়ে আরো আহ্লাদী হয়ে উঠল। সে কথা কোমর জড়িয়ে মাথা রাখল কথার বুকে এবং ক্লান্ত গলায় বলে উঠল, ভীষণ ক্লান্ত লাগছে বউ। এই অফিস কার্যালয় বিয়ের কাজ সব একসাথে করে হাঁপিয়ে উঠেছি। কথা বুঝল আয়াজের মনোভাব। সে আয়াজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। শরীরের ক্লান্তি দূর করার জন্য একেবারে গোসল করে আসুন। একটু পর আবার হলুদের অনুষ্ঠানে যেতে হবে। আজ একটা ফুস করে শ্বাস ছাড়ল। অতপর তটস্থ পায়ে আলমিরা থেকে পাঞ্জাবি পায়জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কথার পরনে হলুদ সাদা মিশ্রণের লেহেঙ্গা, সামনে থেকে কিছু চুল নিয়ে পিছনে বাঁধা, গলায় কাঁচা ফুলের মালা, কানে ফুলের দুল, মাথায় ফুলের টিকিলি, 2 হাতে ফুলের চুড়ি, মুখে হালকা পাউডার, চোখে আইলাইনারের ছোঁয়া, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক।
ভীষণ হালকা সাজ। অবশ্য আজই তাকে হালকা সাজতেন বলেছে। কিন্তু এই হালকা সাজেই কথাকে দেখাতে বেশ মায়াবী লাগছে। কথা সাজতেন সাজতেন এতটাই বিভোর ছিল যে দরজায় দাঁড়িয়ে তাকে কেউ পর্যবেক্ষণ করে যাচ্ছে তা সে বুঝতে পারেনি। আজ ধীর পায়ে ঘরে প্রবেশ করলো এবং কথার পিছনে গিয়ে দাঁড়ালো। আজের পরনে তার সাদা পাঞ্জাবি পায়জামা, সাথে হলুদ রঙের কোটি, পায়ে নাগরা জুতো, হাতে তার রিচার্ড মাইল নামক ঘড়ি। চুলগুলো খুব সুন্দর করে গোছানো। আজের দুই হাত পিছনে বাঁধা। আয়নায় হঠাৎই আজের প্রতিবিম্ব দেখে কথা খানিকটা চমকালো। আজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কথা লেহেঙ্গার সাথে ওড়না পিন করতে করতে চোখের ইশারায় আজে বুঝালো। কি হয়েছে? আজ আয়নায় কথার প্রতিবিম্বের পানে তাকিয়ে বেশ চমৎকার ভাবে হাসল। অতঃপর তার হাত দুটো পিছন থেকে সামনে এনে হাতে থাকা বেলি ফুলের মালাটা কথার চুলে লাগিয়ে দেওয়ার প্রয়াস করে চলল। কথা প্রসন্ন হয় আয়াজের কাছে। আজ কথার প্রতিটি ইচ্ছে, প্রতিটি খামতি পূরণে সর্বদা সজাগ থাকে। এই যে কিছুক্ষণ আগে কথা মনির ইচ্ছে জাগলো চুলে বেলি ফুলের মালা গাঁথার। কথার ভাবতে দেরি কিন্তু আয়াজের কথার ইচ্ছে পূরণ করতে দেরি হয়নি। আজ সুন্দর করে বেলি ফুলের মালাটা কথা খোপায় গেঁথে দিল। কথা আয়নায় ইশারায় আজকে জিজ্ঞেস করল, সুন্দর লাগছে আমায়। আজ কথাকে তার দিকে ঘুরিয়ে এনে কথার দুগাল আগলে ধরে কথার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। অতঃপর কথার চোখে গভীর দৃষ্টি ফেলে নিশামো কণ্ঠে বলে উঠল, তুমি শুধু সুন্দর নও, তুমি তো সেই সৌন্দর্য যাকে দেখে মানুষ বিধাতার অস্তিত্বকে বিশ্বাস করতে বাধ্য। বেশ জাঁকজমকপূর্ণ ও আনন্দের সহিত আরিয়ান এবং বৃষ্টির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। পুরো অনুষ্ঠানে আরিয়ানকে দেখে বোঝার উপায় নেই যে সে এই বিয়েটা শুধুমাত্র দায়িত্ব থেকে করছে, ভালোবাসা নয়। বৃষ্টি ভীষণ পুলকিত আরিয়ানের এখন আচরণে। শুক্রবার। আজ আরিয়ান এবং বৃষ্টির বিয়ে। বৃষ্টিকে তার ঘরে পার্লারের মেয়েরা সাজিয়ে দিচ্ছে। বৃষ্টির পরনে লাল রঙের বেনারসির শাড়ি। বৃষ্টির গায়ের রং হলদে সাদা। তবুও লাল রঙের শাড়িটা যেন তার গায়ে বেশ ফুটে উঠেছে। দু হাত ভর্তি আরিয়ানের নামের মেহেদি এবং লাল রঙের চুড়ি সমাহার। চুলগুলো মাঝে সিথি করে হালকা ফুলিয়ে খোপা করা। খোপাটা লাল রঙের তাজা গোলাপ দিয়ে মোড়ানো। গলায় ভারী গহনা, কানে গহনার সহিত ঝুমকো, মুখে বিয়ের সাজ, সব মিলিয়ে বৃষ্টিকে বেশ মায়াবী লাগছে। পার্লারে মেয়েদের সাজানোর পর পরই বৃষ্টি ঘরের দরজায় করাঘাতের আওয়াজ শোনা যায়। ঘরে বৃষ্টি সহ উপস্থিত সকলে তাকালো দরজার পানে। দরজায় আরিয়ান খয়েরি রঙের শেরওয়ানি সাথে সাদা রঙের পায়জামা, পায়ে নাগরা জুতো পরে বর্ষেজে দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দেখে বৃষ্টির ভিতরটা ধুকধুক করতে লাগলো। হঠাৎই পৃথিবীর সকল লজ্জা বৃষ্টিকে ঘিরে ধরল। আরিয়ান একবার সকলের পানে তাকিয়ে বলে উঠল, আপনারা কিছু সময়ের জন্য বাহিরে যান, বৃষ্টির সাথে আমার কিছু কথা আছে। আরিয়ানের বলায় সকলে ঘর থেকে বের হয়ে আসলো। আরিয়ান ধীর পায়ে বৃষ্টির দিকে এগোতে লাগলো। বৃষ্টি আরিয়ানকে ঘরে প্রবেশ করতে দেখে মাথা নিচু করে রেখে বসা থেকে দাঁড়ালো। আরিয়ান ধীর পায়ে হেঁটে বৃষ্টির মুখোমুখি হয়ে দাঁড়ায়। আরিয়ান তাকিয়ে থাকে বৃষ্টির পানে। আরিয়ানের কাছে বৃষ্টিকে ভীষণ মিষ্টি লাগছে। কিন্তু হঠাৎই আরিয়ান তার বুকে কিছুর হাহাকারের অস্তিত্ব টের পায়। এতটা বছর আজকের এই দিনে আরিয়ান বৃষ্টির জায়গায় কথাকে ভেবে এসেছিল। কিন্তু নিয়তি কত নিষ্ঠুর তাই না। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, তোর সাথে আমার কিছু কথা ছিল। বৃষ্টি লাজুক ভঙ্গিতে নরম কণ্ঠে বলল, হ্যাঁ বলো। আরিয়ান নিজেকে ধাতস্থ করে বলা শুরু করল, আজ আমাদের বিয়ে বৃষ্টি। জানি না এসব ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। অপরাধবোধ আমাকে বারবার তাড়া করছে। মনে একজন রেখে অন্য একজনকে বিয়ে করা কতটুকু ন্যায় আমি জানি না। কিন্তু যাকে ভালোবাসি তাকে আর এ জীবনে আমার পাওয়া হবে না। সে বিবাহিত। তাকে ভালোবাসাও আমার পাপ। এই কয়েক দিন মনকে বেশ বুঝিয়েছি। কথাকে ভালোবাসা থেকে নিজেকে আটকিয়েছি। হয়তো তা পেরেওছি। কিন্তু মোহ বলে একটা কথা আছে বৃষ্টি। আমি কথার প্রতি আমার মোহ কাটাতে পারছি না। আমি জানি না সারা জীবন কিভাবে তোর সাথে আমার জীবন কাটাবো। কিন্তু আমার জীবনে তোকে প্রয়োজন। তুই আমাকে স্বার্থপর ভাবতে পারিস। কারণ আমি নিজের ভালো থাকার জন্য তোকে আমার জীবনে জড়াতে চাইছি। কিন্তু আমি নিরুপায়ের বৃষ্টি। তোকে আমি এগুলো আগেও বলেছিলাম। কিন্তু আজ বিয়ের আগ মুহূর্তে কথাগুলো পুনরায় বললাম। তোর মনে যদি আমাকে নিয়ে বা এই বিয়ে নিয়ে কোনো সংশয় থেকে থাকে, তাহলে এখন ও সময় আছে। তুই বিয়েটা ভেঙে দিতে পারিস।
তোর উপর আমার কোনো জোর নেই। কথাগুলো বলে থামল আরিয়ান। বৃষ্টি এতটা সময় আরিয়ানের কথাগুলো মন দিয়ে শুনল, বোঝার চেষ্টা করল। অতঃপর সে মাথা উঠিয়ে আরিয়ানের চোখের পানে তাকালো এবং দৃঢ়তার সাথে বলা শুরু করল, আমি তোমাকে ভালোবাসি আরিয়ান ভাইয়া। তুমি যেমন, আমি তোমাকে তেমনই ভাবে ভালোবাসি। আমার জন্য তুমি নিজেকে পরিবর্তন করো না, তার কোনো প্রয়োজন নেই। তবে তুমি চাইলেই আমি নিজেকে পরিবর্তন করে নিব। আমার বিশ্বাস আছে আরিয়ান ভাইয়া, একদিন তুমি নিজ মুখে বলবে তুমি আমাকে ভালোবাসো। আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করব। আর চিন্তা করো না, ভবিষ্যতে এই নিয়ে আমি তোমাকে কোনরূপ দোষারোপ করব না। ভালোবাসার মানুষকে শুধু ভালোবাসা যায়, দোষারোপ করা যায় না। আরিয়ান বৃষ্টির চোখে তার জন্য দৃঢ় ভালোবাসার ছায়া দেখতে পেল। ঠিক আছে, তাহলে তাহমিনা খান বৃষ্টি থেকে মিসেস আরিয়ান খান হওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। নিশুতির রাতের নিস্তব্ধতায় চারপাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে ঝিঝি পোকার একটানা সুর। হিমেল বাতাস মনকে ছুঁয়ে যাচ্ছে নিঃশব্দে, যেন কোনো অদৃশ্য সান্ত্বনার পরশ। আকাশে থালার মতো একফালি গোল চাঁদের দেখা মিলছে। চাঁদের মৃদু আলোয় স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতির প্রতিটি কোণ। চারদিকে যেন এক স্বপ্নঘেরা শান্তির আবরণ ছড়িয়ে আছে। নির্জনতা, নীরবতার রূপের এ যেন অপূর্ব মিলন। ড্যাশ ড্যাশ সেই মণিমুগ্ধকর নিশুতি পরিবেশে বেলকনির দোলনায় নিশ্চুপ হয়ে কথার কোলে মাথা রেখে শুয়ে আছে আজ। কথার কোমল হাতের ছোঁয়া আজের চুলে বয়ে যাচ্ছে ধীরে ধীরে। কথার ভালোবাসার প্রতিটি ছোঁয়ায় আজের হৃদয় ভরে উঠছে অপার শান্তিতে। চাঁদের আলোয় ভেসে আসা এই দৃশ্যটা ঠিক যেন কোনো স্নিগ্ধ স্বপ্নের ছবি। নীরব ভালোবাসা, নিঃশব্দ প্রতিশ্রুতি ও অপূর্ব একমার মুহূর্ত। ড্যাশ 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 কথার এক হাত আজের চুলের ভাঁজে, অপর হাত আজের শক্ত পোক্ত হাতের মুঠোয় বন্দী। বেশ কিছুক্ষণ পর আজ মুঠো করে নেওয়া কথার হাতে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে গেয়ে ওঠে। মেল লামহন মেইন টেরা এসার হায় নারী। কথার হাতে ভালোবাসার পরশ এঁকে আই ইস্ক। কথা চোখ বুজে অনুভব করছিল আজের গাওয়া প্রতিটি লাইন। গান শেষে কথা এক অভাবনীয় কাজ করে বসল। কথা মাথাটা নিচু করে আজ নিচ থেকে আজের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আজ চোখ বুঝো অনুভব করতে থাকলো কথার ভালোবাসার স্পর্শ। কিন্তু প্রকৃতির কাছে হয়তো আজ এবং কথার এই ভালোবাসাম মুহূর্ত নিয়ে ঈর্ষা জাগল। তাই তো হঠাৎই আজের মোবাইলটা কর্কশ আওয়াজে বেজে উঠল। মোবাইলের আওয়াজে আজের মুখ থেকে বিরক্তিতে জাতীয় শব্দ বের হয়ে আসলো। আজ কথার কোল থেকে মাথা উঠে বসল। পাশের টেবিল থেকে মোবাইলটা নিজের হাতে নিয়ে মোবাইলের স্ক্রিনে চোখ বুলালো। তখনই সেথায় আবরারের নাম দেখতে পেল। আজ বেশ বিরক্ত ভঙ্গিতে আবরারের ফোন ধরল। আজ আবরারকে তিক্ত কিছু বলতে যাবে তার আগেই সে ফোনের ওপাশ থেকে এমন কিছু শুনতে পেল যার ফলে আজের মুখে বিরক্তির পরিবর্তে ভর করল একরাশ দুশ্চিন্তা। কথা কিছুটা ভরকালো আজের মুখভঙ্গি দেখে। সে উৎসুক হয়ে তাকিয়ে রইল আজের পানে। আজ ফোনে শুধু এতটুকু বলল, তুই অপেক্ষা কর, আমি আসছি। এই বলে আজ ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে পরনের ট্রাউজারে ফোন ঢুকিয়ে বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে কথার উদ্দেশ্য বলে উঠল, আমার একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে বউ। আমার এখনই যেতে হবে। চিন্তা করো না, আবরার এবং আহানও আমার সাথে যাবে। কথার কপালে দীর্ঘক্ষণ ভালোবাসার পরশ এঁকে দিয়ে, তুমি রাগ করো না বউ। তুমি এক কাজ করো, তুমি নূপুরের ঘরে চলে যাও। আজ রাত সেখানেই থাকো। নূপুরও একা। আজ হয়তো আমরা বাসায় নাও আসতে পারি। এই বলে আজ ঘর থেকে বেরিয়ে আসলো। কথা আজের চলে যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, আজ আবরার এবং আহানের কি এমন কাজ থাকতে পারে যে তাদের এই রাতে বের হতে হচ্ছে। কথা ধীর পায়ে হাঁটা ধরল নূপুরের ঘরের উদ্দেশ্য। আজ বিয়েতে এত কাজ করার ফলে প্রায় সকলেই বেশ ক্লান্ত। কথা ভেবেছিল নূপুর হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। কিন্তু কথার ভাবনা ভুল হলো। সে নূপুরের ঘরে যেতেই দেখতে পেল ইতি এবং নূপুর একসাথে বিছানায় বসা। তারা জনেই কথাকে দেখে মিষ্টি করে হাসল। কথা ও তাদের হাসির পরিপ্রেক্ষিতে হাসল। কথা বিছানায় গিয়ে বসতেই ইতি বলে উঠল, আজ ভাইয়াও বাহিরে গিয়েছে। ইতির প্রশ্নের উত্তরে পরিপ্রেক্ষিতে কথা মাথা নাড়ল। এবার নূপুর বলে উঠল, বুঝি না বাপু, এই তিন ভাইয়ার মাঝ রাতে কি এমন কাজ পড়ে গেল। থাক, তারা তিন ভাই থাকুক বাহিরে। আজ না হয় আমরা তিনজন গল্প করে কাটিয়ে দেই। কি বলো? নূপুরের কথায় ইতি এবং কথা সায় জানালো।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। তুই এই রাতে কি পাগলামি শুরু করলি বৃষ্টি? এখানে পাগলামির কি দেখলেন আপনি? এটা পাগলামি না। এই মাঝরাতে আমাকে টেনে নিয়ে আসলি বেকুনিতে, এখন আবার হাতে গিটার ধরিয়ে দিয়ে বলছিস গান গাইতে। এই তোর মাথা ঠিক আছে? এই মাঝরাতে কে গান গায়? আপনি গান। বাবু হেসে, এমন করেন কেন? একটা গানই গাইতে বলেছি। মনে হচ্ছে আপনার সব ধন সম্পদ আমার নামে লিখে দিতে বলেছি। বৃষ্টির কথায় আরিয়ান চোখ মুখ কুঁচকে নিল। তাদের বিয়ে হয়েছে বেশ সময় আগে। বিয়ে এবং সকল নিয়ম কানুন শেষ হতে হতে বেশ রাত হয়ে যায়। ঘরে এসে আগে তারা জনেই ফ্রেশ হয়ে নেয়। তারপর তারা একসাথে নফল নামাজ আদায় করে। আরিয়ান ভেবেছিল এবার সে এখন একটু বিশ্রাম নিবে। বিয়ে উপলক্ষে এই কয়েকদিন বেশ ধকল গিয়েছে তার উপর। কিন্তু বৃষ্টির জন্য তার আর বিশ্রাম করা হলো না। বৃষ্টি আরিয়ানকে টেনে বেকনিতে ধরে নিয়ে আসলো এবং আরিয়ানের হাতে গিটার ধরিয়ে দিয়ে বলল আজ রাত তারা ঘুমাবে না। আরিয়ান গান গাইবে, বর্ষে গান শুনবে। প্লিজ গাও না, এমন করো কেন? নিষ্পাপ মুখ বানিয়ে আরিয়ান বৃষ্টির পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার যে আজ ঘুম হবে না তা সে ভালোভাবে বুঝতে পারল। পরমুহূর্তে সে ভাবল, আর 5টা দম্পতির মতো তাদের বাসর রাত হবে না। তাই বৃষ্টির মন রক্ষার্থে না হয় গানই গাওয়া যাক। আরিয়ান গিটারটা কোলে নিল। বৃষ্টি আটখাট করে দুপা ভাঁজ করে সোফায় বসল। কোলে একটা বালিয়ে নিয়ে গালে হাত দিয়ে আরিয়ানের পানে তাকিয়ে রইল। আরিয়ান গিটারের টুংঠাং শব্দ বাজিয়ে গেয়ে উঠল। মৃত্যুপথ কুঠি, নিশুতি নীরবতা জেগে আছে চারিপাশে। আজ বহুদিন পর আবারও প্রাণ ফিরে পেল সেই পুরনো বাড়িটি। যেন চারপাশের জমাট বাঁধা নীরবতা একটু পরপর নড়ে উঠছে। দীর্ঘকাল পর মানুষের স্পর্শে জেগে উঠেছে এই ইট কাঠের নিঃসঙ্গ বাড়িটি। আন্ডারস্কোর 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 আজ আবরার, আহান, এরশাদ, মোর্শেদ ও হাসিব সকলেই আজ এখানে সমবেত। প্রত্যেকের চোখে এক অদ্ভুত শূন্যতা, মাথার উপর চাপা পড়ে আছে যন্ত্রণার এক অজানা ভার। নীরবতা ভেঙে আজ গর্জে উঠল। এত এত নিরাপত্তা মাঝে ওই শালা পালিয়ে গেল কিভাবে? তোরা তখন কি করছিলিস? মন তো চাচ্ছে সবকটার ভবলীলা সাঙ্গ করে দেই। শালা অকর্মার ডেকিগুলো সব আমার কপালে জুটেছে। এরশাদ, মোর্শেদ আর হাসিব, তোদের বলেছিলাম না যে ওই পুলিশগুলো যত টাকা চাই দিবি? যেন 1 মাসের আগে ওই জামশেদ চৌধুরী রিমান্ড থেকে ছাড়া না পায়। বলেছিলাম না? তাহলে ও পালালো কিভাবে? বল কিভাবে পালালো? এরশাদ, মোর্শেদ ও হাসিব জড়সড় হয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে। তারা বেশ বুঝতে পারছে আজের রাগের পরিমাণ ঠিক কতটুকু। ভাইয়া, এখন রাগারাগি করে কিছু হবে না। এর থেকে আমাদের উচিত জামশেদ চৌধুরীর খোঁজ করা। রিমান্ডের 15 দিন পর আমার জানা মতে ওর শরীরে এতটা অশক্তি থাকবে না যে ও দূরে কোথাও যাবে। আহান, তোর কথায় যুক্তি আছে আহান। কিন্তু আমরা এখন একা নই। আমাদের সাথে আমাদের পুরো পরিবার জড়িত। এই সময়ে জামশেদ চৌধুরীকে এতটা হালকাভাবে নেওয়া একদমই উচিত নয়। ও এত সহজে জেল থেকে পালায়নি। নিশ্চয় ওকে কেউ সাহায্য করেছে। আবরার আজ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আজ এরশাদ, মোর্শেদ ও হাসিবের পানে তাকিয়ে কঠিন গলায় বলে উঠে, যত দ্রুত সম্ভব ওই জামশেদ চৌধুরীকে আমার সামনে দেখতে চাই আমি। আমি জানি না তোরা কিভাবে কি করবি, কিন্তু আমি জামশেদ চৌধুরীকে আমার চোখের সামনে দেখতে চাই মানে চাই। না হলে তোদের 3জনের সাথে যে আমি কি করব তা আমি জানি না। এই বলে আজ ঘর থেকে বের হয়ে আসলো। আবরার 3জনের দিকে তাকিয়ে বলে উঠল, আশা করি তোরা জামশেদ চৌধুরীকে খুব দ্রুত আমাদের সামনে হাজির করবি। আমার পুরো বিশ্বাস আছে তোদের উপর। আর আজের কথায় কিছু মনে করিস না। ওর রাগ করাটাও যুক্তিযুক্ত। কারণ আজ এখন একা না, ওর সাথে কথাও যুক্ত আছে। এমনকি আমিও একা নই, আমার সাথে নূপুরও জড়িত। তাই আশা করছি খুব দ্রুত তোদের সাফল্য দেখতে পাবো। এই বলে আবরার ও ঘর থেকে বেরিয়ে আসলো। সাথে করে আহানও। এরশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। সব ভাইদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল, কিন্তু হঠাৎ জামশেদ চৌধুরীর এভাবে পালিয়ে যাওয়াটা। মোর্শেদ এরশাদের কাঁধে হাত রেখে ভরসার সহিত বলে উঠল, চিন্তা করিস না, আমরা নিশ্চয় জামশেদ চৌধুরীকে ধরতে পারব। আর আজ ভাইয়ের এখন রাগে ও কিন্তু যথেষ্ট কারণ আছে। মলিনভাবে